মুসলিম নিধনই কি মিয়ানমারের সরকারের প্রধান লক্ষ্য? কথাটা শুধু জান্তা সরকারের ক্ষেত্রে যে প্রযোজ্য সেটা বলার উপায় নেই, কারণ রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন নিপীড়নের শুরুটা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও নোবেলজয়ী অং সান সুচি। তার হাত ধরেই বার্মা তথা মিয়ানমারকে মুসলমানদের জন্য নরক তৈরির প্রজেক্ট শুরু হয়। তার ভয়াবহ পরিণতিও ভোগ করতে হচ্ছে সুচিকে। প্রধানমন্ত্রিত্ব তো হারিয়েছিলেনই, বর্তমানে পচে মরতে হচ্ছে কারাগারের গহীন অন্ধকারে। মিয়ানমারে মুসলমান নিধনের শুরু, অং সান সুচির ভূমিকা ও পরিণতি নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। মিয়ানমারে যুগ যুগ ধরে চলে আসছে রোহিঙ্গাদের ওপর নির্যাতন। যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি নির্যাতিত এই মুসলমানদের। তবে 2017 সালে সব সীমা পেরিয়ে যায় দেশটির সরকার। রোহিঙ্গাদের ওপর উপর্যুপরি হামলা ও নির্যাতন শুরু করে মিয়ানমারের সেনা ও সীমান্তরক্ষী বাহিনী। উপায় না পেয়ে সেই সময় লাখে লাখে রোহিঙ্গা চলে আসে বাংলাদেশ সীমান্তে। সেই সময় মানবিক দিক বিবেচনা করে 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয় বাংলাদেশের সরকার। কিন্তু শান্তিতে নোবেলজয়ী অং সান সুচি উল্টো রোহিঙ্গাদের ওপর নির্যাতনকে সমর্থন জানায়। বিশ্ব সম্প্রদায় আশা করেছিল শান্তিতে নোবেল পাওয়া নেত্রী মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি শেষ পর্যন্ত এই পৈশাচিকতার বিরুদ্ধে অবস্থান নেবেন, কিন্তু সেটা ঘটেনি। সুচি সেনাবাহিনীর কর্মকাণ্ডের তদন্ত করার কথা বলা তো দূরের কথা, উল্টো রোহিঙ্গাদের নিজস্ব জাতিগত পরিচয় উল্লেখ না করে মুসলমান হিসেবে অভিহিত করার মধ্য দিয়ে দুষ্কৃতিকারী সেনাবাহিনীকে খুশি রাখার চেষ্টা করেছেন। এরপরে বেরিয়ে আসে সুচির আসল মুখোশ। ক্ষমতার লোভে সেনাবাহিনীকে রোহিঙ্গাদের ওপর লেলিয়ে দিয়ে উল্টো সেই সময় বাংলাদেশের ওপর দোষ চাপানোর চেষ্টা করেছিলেন। পরে অবশ্য মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিম নিধনের ঘটনায় দেশটির নেত্রী অং সান সুচি সহ কয়েকজন সামরিক নেতার বিরুদ্ধে আর্জেন্টিনায় মামলা করেছে রোহিঙ্গা ও লাতিন আমেরিকার মানবাধিকার সংগঠনগুলো। ওই মামলায় মিয়ানমারের সুচির মতো শীর্ষ রাজনীতিক ও সেনাপ্রধান মিন অং হালুংয়ের মতো সামরিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়। যদিও সেই মামলার রায় হওয়ার আগেই ক্ষমতালোভী সুচিকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হয়, গৃহবন্দী হয়ে পড়ে যেতে হয়েছে কারাগারেও। অথচ অং সান সুচি ছিলেন বেশ জনপ্রিয় একজন নেত্রী। 90 দশকে দ্য লেডি খেতাবের পাশাপাশি জিতে নিয়েছিলেন নোবেলও। তার দেশে গণতন্ত্র ফিরে আনতে নিঃশর্তে মেনে নিয়েছিলেন পরিবারবিহীন নির্জন খাঁচায় বন্দী জীবন। বাবা ছিলেন তখনকার বার্মার স্বাধীনতার নায়ক। বাবার আদর্শেই অনুপ্রাণিত হয়ে শুরু করেছিলেন তার দেশ মিয়ানমারকে সামরিক জেনারেলদের হাত থেকে গণতন্ত্রের ধারায় ফিরিয়ে আনার লড়াই। একদিকে যেমন তার ভালো কাজও রয়েছে, অপরদিকে নানান সময় হয়েছেন সমালোচিত। বিশেষ করে মুসলিম রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের তার ভূমিকা বরাবর প্রশ্নবিদ্ধ হয়েছে। 2017 সালে দেশটির রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগণের ওপর মিয়ানমার সামরিক বাহিনী নির্মম নির্যাতন আর তাদের দেশটাকে বাধ্য করতে যে অভিযান চালিয়েছে, এর বিরুদ্ধে সুচি ছিলেন পুরোদস্ত নিঃসুপ। বিশ্বের তামাম নেতা, নোবেল বিজেতা, মানবাধিকার কর্মী, জাতিসংঘ সহ বিশ্বের সমস্ত মানুষ এই গণহত্যার নিন্দা করলেও সুচি ছিলেন মুখে কুলু পেটে। কখনো এ নিয়ে মুখ খোলেননি, উল্টো ইঙ্গিতে সামরিক বাহিনীর কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। এতে অং সান সুচি বিশ্বজুড়ে হয়েছেন নিন্দিত এবং অপমানিত। সুচিকে দেওয়া পুরস্কার অথবা সম্মাননা অনেক সংস্থা ফিরিয়ে নিয়েছে। দাবি উঠেছে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার। কানাডা সুচিকে দেওয়া তার দেশের সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করেছে। সুচিকে দেওয়া সর্বোচ্চ খেতাব অ্যাম্বাসেডর অব কনসিয়েন্স প্রত্যাহার করে নিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুক্তরাষ্ট্রের হলোকস্ট মেমোরিয়াল মিউজিয়াম মানবাধিকারের বিষয়ে আবেদনের জন্য 2012 সালে সুচিকে এলি উইজেল অ্যাওয়ার্ড পুরস্কার দিয়েছিল। কিন্তু রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে নোবেল বিজয়ী এ নেত্রী কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি দাবি করে পদকটি প্রত্যাহার করে নেওয়া হয়। এছাড়াও অসংখ্য সংস্থা সুচির তলে তলে রোহিঙ্গা নিধন কর্মসূচিকে সমর্থন করার কারণে পদক প্রত্যাহার করে। এমনকি সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করেছে আফ্রিকার দেশ গাম্বিয়া। সুচির বর্তমান অবস্থা তো প্রায় সকলেরই জানা। সবশেষ নির্বাচনে যদিও তার দল এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, কিন্তু দেশটির সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে। ধারণা করা হয় নির্বাচন নিয়ে সুচিকে গ্রেফতার করা হয়। সামরিক বাহিনী নির্বাচনে কারচুপির অভিযোগ তোলার পর থেকে দেশটিতে সামরিক অভ্যুত্থানের শঙ্কা দেখা দিয়েছিল। পরে হয়েছেও তাই। 2021 সালের শুরু থেকেই বন্দি জীবন কাটাচ্ছেন সুচি। দীর্ঘ রাজনৈতিক জীবনে বেশ কয়েকবার আটক হয়ে ছাড়া পেলেও এবার আর সেই সম্ভাবনা খুবই কম। কারাগারে মৃত্যু হলেও রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংগঠিত গণহত্যার দায় তিনি এড়াতে পারবেন কিনা সন্দেহ। ক্ষমতার রাজনীতির যে আসলেই অন্ধবধির তা একসময়ে অহিংস আন্দোলনে বিশ্বাসী অং সান সুচিকে দেখলে স্পষ্ট হয়ে ওঠে। এর আগে ব্যক্তিগত জীবনেও তিনি তুমুল বিতর্কিত ছিলেন বলে জানা যায়। অনেকে বলছেন 1964 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তারেক হায়দার নামে এক পাকিস্তানি ছাত্রের প্রেমে পড়েছিলেন সুচি।
কিন্তু পরিণতি পায়নি সেই প্রেম। তারপর থেকেই ইসলাম বিদ্বেষী হয়ে ওঠেন সু চি। ইংরেজি এবং বনবিদ্যা নিয়ে পড়ার ইচ্ছায় অক্সফোর্ডে যান তিনি, কিন্তু পছন্দের বিষয় নিয়ে পড়ার সুযোগ হয়নি তার। পরে ভর্তি হন দর্শনবিদ্যায়। সেখানে তার পরিচিতি হয় তারেকের সঙ্গে। তিনি তখন পাকিস্তানের কূটনীতিক। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ অনুমতি নিয়ে অক্সফোর্ডে পড়তে এসেছিলেন তারেক। সু চির জীবনী লেখক ও সাংবাদিক পিটার পপহ্যামও বলেছেন, সংস্কৃতিগতভাবে অনেক পার্থক্য থাকা সত্ত্বেও সু চি এবং তারেক গভীর প্রেমে পড়েছিলেন। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় তারেককে খুশি করতে ভারতীয় ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলাও বন্ধ করেছিলেন। প্রেম নিয়ে সু চি এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে তৃতীয় বিভাগে কোনো রকমে পরীক্ষায় উত্তীর্ণ হন। অক্সফোর্ডের পরীক্ষা শেষ হওয়ার পরে তারেক পাকিস্তানে ফিরে যান। সু চি চাইলেও তারেক তাকে বিয়ে করেননি। পরে শোকে বিমর্ষ হয়ে পড়েন মিয়ানমারের বর্তমান ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির এই নেত্রী। সেই সময় থেকেই তিনি ধীরে ধীরে মুসলিম বিদ্বেষী হয়ে ওঠেন। 1962 সালে জেনারেল ইউলে উইন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং তৎকালীন বার্মায় শুরু হয় সামরিক শাসন। ৮-৮-৮৮ নামে পরিচিত সেই আন্দোলনে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। পরবর্তীতে সামরিক সরকারের বিরুদ্ধে তিনি প্রকাশ্যে বক্তব্য দিতে শুরু করেন। বিভিন্ন জনসভায় জনগণের গণতান্ত্রিক অধিকার আর মানবাধিকার নিয়ে কড়া বক্তব্য দিয়ে শীঘ্রই তিনি সামরিক সরকারের রোষানলে পড়েন। 1989 সালের জুলাই মাসে সামরিক সরকার সু চিকে গৃহবন্দী করে বহির্বিশ্বের সাথে তার সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। যদিও সামরিক জান্তা তাকে দেশ ত্যাগের শর্তে মুক্তির প্রস্তাব দেয়, তিনি সে প্রস্তাবে রাজি না হয়ে বন্দিত্ব বেছে নেন। সু চির এমন আত্মত্যাগ তাকে দেশজুড়ে বিশাল জনপ্রিয়তা এনে দিয়েছিল। 1990 সালে সামরিক জান্তা একটি সাধারণ নির্বাচনের আয়োজন করলে সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সে নির্বাচনে অংশ নিয়ে একনিষ্ঠ বিজয় অর্জন করে। পার্লামেন্টের 80% স্থান সু চির দলের দখলে চলে আসে, কিন্তু সরকার সেই নির্বাচনের ফল বাতিল করে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। সু চি সেই আগের মতোই গৃহবন্দী হয়ে থাকেন। 2002 সালে তিনি সামরিক মুক্ত হলেও 2003 সালে সরকার এনএলডি সমর্থকের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষ হলে তিনি আবার বন্দী হন। এবার তাকে গৃহবন্দিত্বের সাজা দেওয়া হয়, যা প্রতি বছর নবায়ন হতে থাকে। এভাবে চলতে থাকে তার বন্দী জীবন। 2009 সালে মুক্তি দেওয়ার কথা বলে আবারও বন্দী করা হয় তাকে। সু চি যাতে 2010 সালে সাধারণ নির্বাচনে অংশ নিতে না পারেন, তার জন্য সামরিক জান্তা নতুন নির্বাচনী আইন পাশ করে। পরে 2011 সালে সু চি মুক্ত হন এবং দলটিকে ওই আইনের অধীনে নিবন্ধন করতে রাজি হয়ে যান, যার মাধ্যমে 2012 সালে প্রেসিডেন্টের পরিবর্তে সু চি পার্লামেন্টের সদস্য হন। সুপ্রিয় দর্শক, সু চি হতে পারতেন রোহিঙ্গা মুসলমানদের আশ্রয়স্থল, কিন্তু সেই সু চি ক্ষমতার লোভে হয়ে ওঠেন জল্লাদ। সু চির এই বর্তমান পরিণতি কি তার পাপের ফল পাচ্ছে বলে মনে করেন আপনারা? ইয়েস অথবা নো লিখে জানাতে পারেন আপনার অভিমত। ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং যত পারুন শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।